নাম থাকবে, পিতা মাতা দাদু দাদির নাম থাকবে, তাদের আর অন্য কোনো কাগজ দেখাতে লাগবে না। কিন্তু যখন দেখছে সুজাপুরের মানুষের, সুজাপুরের 100 ভোটার থাকলে প্রায় 100টা ভোটারই 2002 এর সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে, ম্যাপ হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী অমিত শাহদের মাথা খারাপ হয়ে গিয়েছে। সেই জন্য অপদার্থ নির্বাচন কমিশনকে দিয়ে কখনো যৌক্তিক অসঙ্গতির নামে, তো কখনো বিচারাধীনের নামে সুজাপুর, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের অহেতুক পেরেশানি করছে। কিছু কথা আজকে আপনাদের বলবো, মনে থাকবে আপনাদের। ওয়াকাফ আইন মানব না, রাজ্যে লাগু হতে দেব না। রাতারাতি ওয়াকাফ আইন কিন্তু রাজ্যে যিনি লাগু করেছেন তিনি বলেছিলেন আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, তাকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছেন কি বলছি? আমি তখনও বলেছি, আজকেও বলছি, সাপ হয়ে দংশাবে, ওজা হয়ে ঝাড়বে এরা। আমি আগে ফিরে আসি। আগে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর চেয়ারে চতুর্থবারের জন্য বসতে হবে, কিন্তু যে রাস্তা দিয়ে যাবে অগণিত খানা খন্দে ভরপুর হয়ে গিয়েছে। এই রাস্তা ভালো নয়, সহজে যেতে পারবে না। এই রাস্তা দিয়ে গিয়ে মন্ত্রিত্বের চেয়ারে বসতে পারবে না। রাস্তা ভাঙা থাকলে কি করতে হবে ভাই? এটা কুচো দিতে হয়, ইট ভাঙা দিতে হয়, পাথর দিতে হয়, দিয়ে কুচোটা দিয়ে রাস্তা টেম্পোরারি চলাচলের করতে হয়। এই মুহূর্তে দাঁড় করিয়ে দিয়েছে। 2021 সালে দাঁড় করিয়েছিল সুজাপুরের মানুষকে এনআরসি সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প, আর এখন দাঁড় করিয়ে দিয়েছে কোথায়? এসআইআর। আর গল্প দেখবেন, ভোট ঘোষণা হবে, গল্প শুরু হয়ে যাবে বিজেপি, যে এত মানুষকে ঝুলিয়ে রাখলাম, বাকিগুলোকেও বাদ দেবো, ভোট আমাকে দাও। বিজেপি গল্প শোনাবে। আবার তৃণমূল এসে বলবে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো, সবার সমস্যার সমাধান করে দেবো। এটা হবে তো নাকি? এটাই বলবে তো? প্রশ্ন এখানে, এখন ক্ষমতায় কি পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী আছে, এই কালিমুল্লাহ মাস্টার সাহেবরা আছে, না আমাদের এরা ক্ষমতায় আছে? এখন তো নয়, এখনো তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে। তাহলে আপনি ক্ষমতায় থাকার পরেও পশ্চিমবাংলার সুজাপুরের 52.49% মানুষ অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে আছে। আপনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছেন? এ জবাব আপনাকে আগে দিতে হবে, আগে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। আপনারা বলতে পারেন মোদিজির কাছ থেকে কেন জবাব চাইছেন না? আমরা জানি ও পচা, ও আমাদেরকে জবাব দেবে না। মিডিয়ার সামনে দাঁড়াবার সাহস নেই যার 12 বছরে, সে নওশাদ সিদ্দিকীর সামনে কিভাবে দাঁড়াবে? সুজাপুরের মানুষের সামনে কিভাবে দাঁড়াবে? পশ্চিমবাংলার মানুষের সামনে কিভাবে দাঁড়াবে? 12 বছর ক্ষমতায় আছে বিজেপি। নরেন্দ্র দামোদর দাস মোদী কোনোদিন দেখেছেন মিডিয়ার ব্রিফিং করছে, প্রেস কনফারেন্স করছে? এতটুকু সাহস নাই, এতটুকু সাহস নাই। সে সুজাপুরের মানুষের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলবে? কিন্তু যিনি বলেছিলেন যা বিপদ আপদ হবে আমি সব দেখে নেব, আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, তাকে খুঁজে পাচ্ছি না কেন আমরা? এই খানাখন্দগুলোকে বুঝানোর কাজে তিনি ব্যস্ত। ওই খানাখন্দ বুঝানোর জন্য আছে তো আব্দুল্লাহ, আছে তো কালিমুল্লাহ মাস্টাররা, দিয়ে এগুলোকে দিয়ে খানাখন্দ মুজিয়ে এখন যা মন্ত্রীর মসনাদে বসতে হবে, চেয়ারে বসতে হবে। আমি আপনাদের একটা কথা ঠান্ডা মাথায় বুঝবেন, বিগুটি এক কথা। আপনাদের এখানে তৃণমূল জিতেছ তো? জিতার জায়গায় ছিল না। কেন জিতেছিল? এসআইআর এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূল নাকি আটকে দেবে। আর আমি তখন বলেছিলাম 2021 সালে একটা ভারতীয়, পশ্চিমবাংলার বিশেষ করে বলেছিলাম, অমিত শাহ মোদিজি কেন তাদের 14 পুরুষের ক্ষমতা নেই একটা ভারতীয়কে দেশ থেকে তাড়াবার? আপনারা জানেন, আপনাদের এই মালদা জেলার আমরা গিয়েছিলাম তার বাড়িতে, কি নাম, আমির, পেল অর্ডার দিয়ে পারে ফেলে দিয়েছিল, কেউ ওর দিকে তাকাচ্ছিল না। সবাই ওর বাড়িতে গিয়ে কয়েকজন ছবি তুলেছিল, নেতারা অল্প গল্প শুনিয়েছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম, মাস্টার আমরা পৌঁছে গিয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে আমির তার বাড়িতে এসে গিয়েছিল। বুঝতে পেরেছেন?
কেন আমি জানি কারো বাবার ক্ষমতা নেই আমাকে দেশ থেকে তারা বাড়ে। দেশ স্বাধীন করার জন্য আমার পূর্বপুরুষের রক্ত আমরা দিয়েছে, শহীদ হয়েছে, আর আমরা সংবিধান মেনে চলি। ঠিক একইভাবে বলছি, কিন্তু আপনারা অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে আপনারা সহজ সরল মানুষ, যা ভয় দেখিয়েছে আপনারা ভয় খেয়ে গিয়েছিলেন, তৃণমূলকে ভোটটা দিলেন। তাহলে আজকের দিনে বলুন, এই জায়গায় দাঁড়িয়ে প্রায় যখন 1,34,000 মানুষ অ্যাডজুডিকেশনের চিন্তায় আছে, আগামী নির্বাচনে ভোট দিতে পারবো কি পারবো না, ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, ভোটার লিস্টে না নাম থাকলে দেশের নাগরিকত্ব হারাবো কি থাকবে, আমার ব্যাংকের টাকা জমি জালিল কোথায় যাবে, গাড়ি বাড়ি কোথায় যাবে, এই চিন্তায় যখন আছেন এই সুজাপুরের মানুষ, সুজাপুরের বিধায়ক কোথায়, আমি আপনাদের কাছে জানতে চাই কোথায়। আমি আপনাদের বলে যাই, আমার ভাঙড়ের কথা বলছি, আমি যেখানকার বিধায়ক, আপনাদের বলে যাই, সোমবার আমি সুপ্রিম হাইকোর্টে মামলা করছি। আমার ভাঙড়ের জীবিত মানুষকে ডেট দেখিয়েছে, ডিলিট দেখিয়েছে, আমি ঘরে বসে থাকিনি। আমার ভাঙড়ের ওই ভোটারকে নিয়ে আমি হাইকোর্টে গিয়ে মামলা করছি। সুজাপুরের বিধায়ক কেন সুজাপুরে অ্যাডজুডিকেশনে যারা জড়িয়ে আছে তাদেরকে নিয়ে কেন মামলা করছে না? বললেই দোষ, নওশাদ সিদ্দিকী বললেই দোষ। সে কোথায় ভাই, তিনি কোথায়? আল্লাহ তার হায়াতকে দারাজ করুক, আয়ু বৃদ্ধি করুক। আমি ওই ওই কথা বলতে পারবো না। তিনি কোথায়? তিনার ইচ্ছা থাকলেও তারা দিদি আসতে দেবে না তাকে, এটা বুঝতে হবে। সব এই বাচ্চারা বাড়িতে দেখবেন পিছন দিকে চাবি সিস্টেম হয়, খেলনা হয় না, যতক্ষণ খেলনায় চাবি দেবেন উলাপাবে, চাবি বন্ধ গেল ধাপাস করে পড়ে গেল। এই সমস্ত বিধায়কদের এই দুর্দশা। মমতা ব্যানার্জি যতক্ষণ চাবি দেয় ততক্ষণ লাপায়, তারপরে বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? আমার প্রশ্ন এখানে, আমাদের ভাঙড় বিধানসভায় সাহস দেখাতে পারেনি, মাত্র 11,500 অ্যাডজুডিকেশন। কেন পারেনি? ওখানে বিরোধী বিধায়ক আছে লড়ে নেবে বলে। দুর্ভাগ্য, আপনারা শাসকের বিধায়ক থাকার পরও শাসকের বিধায়ক এখন লড়ার সাহসটা দেখাতে পারছে না। আমি আপনারা ফিরে আসি। মমতা ব্যানার্জি কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বিতম্বি করেছিল, আপনারা জানেন তো। মিডিয়া খাওয়াচ্ছিল, আপনারা খেয়ে গেলেন। মমতা ব্যানার্জি সওয়াল করবে, মমতা ব্যানার্জি সওয়াল করবেন। অ্যাডভোকেট মমতা ব্যানার্জি, এ দেখুন, যে কেউ আপনি ল নিয়ে পড়াশোনা করতে পারি, LLM করতে পারি, LLB করতে পারি, কিন্তু প্র্যাকটিস করার জন্য অ্যাজ অ্যাডভোকেট এনরোল হতে হবে তাকে। আর সুপ্রিম কোর্টে হওয়ার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে একটা এক্সাম দিতে হয়, অ্যাডভোকেট হতে হবে। মমতা ব্যানার্জি খুব লাফালাফি করছিল, আপনারা মনে করলেন বিশাল কিছু করে ফেলেছে। কি করেছে? কি করেছে বলুন তো? বাঁশ নিয়ে এসেছে আপনাদের জন্য। এবার বাঁশটা কোথায় যাবে আপনারা বলেনি, আমি বলে ভাইজান খারাপ ভাষায় কথা বলছে। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছে, আমি তত হই হই করিনি। গত 12 তারিখে আমার মামলার ডেট ছিল, আবার 24 তারিখে মামলার ডেট পড়েছে, আমি অত হই হই করিনি। কিন্তু মমতা ব্যানার্জি কবে মামলা করেছেন জানেন? উনি পুরো এত পর্যন্ত মানুষের যখন ঠেকিয়ে দিয়েছে, গলায় ছুরিটা ঠেকিয়ে দিয়েছে, এবার জবাই হবে, তার আগে গিয়ে মামলা করে বোঝাতে চাইছে সোজাপুরের মানুষকে, মোথাবাড়ির মানুষকে, মালদার মানুষকে, দিনাজপুরের মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে, এ দেখো তোমাদের জন্য আমি অনেক লড়াই করছি। আরে 250 কোটি টাকা মমতা ব্যানার্জি SIR করার জন্য দিয়েছে। কত কোটি টাকা? 200-র অধিক টাকা, 200 কোটি টাকার অধিক দিয়েছে মমতা ব্যানার্জি SIR করার জন্য। দ্রুততার সাথে যাতে SIR হয়, প্রায় 90,000 অফিসার এই মমতা ব্যানার্জি দিয়েছে। সাপটা হয়ে কামড়েছিল কে বলেন আপনারা? এটা বলেন, কেস দেবে নাকি? এমনি কেস খাচ্ছেন উঠতে বসতে ভাই, হক কথা বলে দূরে খান। আমার নামে প্রায় 20খানা কেস হয়ে গেছে, একটা কেসই শুধু বাকি আছে, গাঁজার কেস। বুঝতে পেরেছেন? বাকি মোটামুটি সবই হয়ে গেছে, শুধু গাঁজার কেসটা দিতে বাকি আছে। আর্মস দিয়েছে, সব দিয়েছে, কিছু বাদ রাখে না, সব দিয়ে দিয়েছে যেগুলো দিতে পারে ওদের হাতে। তাহলে 250 কোটি টাকার মতো খরচ করলো SIR করার জন্য, 90,000 অফিসার দিল মমতা ব্যানার্জি SIR করার জন্য। যখন গলা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে, এখন কোর্টে গিয়ে নাটক করছে। কটা বাজে? আজান কটায়? আর জামাত 4:30টায়। 4:25 শেষ করে দেবো, অসুবিধা কারণে। তারপর যে যার, হ্যাঁ
জামাত কোথায়? আচ্ছা 5 মিনিট আগে আমাকে বলবেন, শেষ করে দেবো। ঠান্ডা মাথায় শুনুন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। মমতা ব্যানার্জির মামলার নাম্বার দেখবেন আর নওশাদ সিদ্দিকীর মামলার নাম্বার দেখবেন। আমার হচ্ছে 68,938/2025, অর্থাৎ মামলাটা আমি করেছি 2025-এ, আর মমতা ব্যানার্জি মামলা করেছে 2026-এ। সব ঘেঁটে দিয়ে তারপরে মামলা করে সাজু সাজতে গিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকী মামলা করা মানে একজন ব্যক্তি মামলা করা, মমতা ব্যানার্জি মামলা করা মানে একজন ব্যক্তি মামলা করা। কিন্তু আমরা চাইছি, আমরা মমতা ব্যানার্জিকে বলেছিলাম পশ্চিমবাংলা সরকার মামলাটা করুক। পশ্চিমবাংলা সরকার মামলা করা মানে 10.5 কোটি মানুষের মামলা করা, 7 কোটি প্লাস যে ভোটার আছে তাদের হয়ে মামলা করা। কিন্তু মমতা ব্যানার্জি সুকৌশলে বিজেপির কথা শুনে হয়তো বা আরএসএসকে ব্যাকআপ দেওয়ার জন্য মামলাটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করেনি, ব্যক্তিগত মামলা করেছে। তো ব্যক্তিগত মামলা আর রাজ্য সরকারের মামলার মধ্যে বিস্তর ফারাক, কারণ ওটা একটা ওনার একার মামলা আর এটা 10.5 কোটি মানুষের মামলা। এখানেও মমতা ব্যানার্জি বাংলার মানুষকে, সুজাপুরের মানুষকে ভুল বুঝিয়েছে। আজকে পশ্চিমবাংলা সরকার যদি মামলাটা করত, ওই মামলার গুরুত্ব এর থেকে অনেক বেশি হতো, কিন্তু দুর্ভাগ্য সে মামলা করেনি। আমরা বারবার বেশ কয়েকটি কথা বলেছি, যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সমস্যা হচ্ছিল তখন থেকে আমি বলে আসছি একটা অল পার্টি মিটিং ডাকা হোক। পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ডেকে একটা মমতা ব্যানার্জি প্রস্তাব নিক। অল পার্টি মিটিংটা কীরকম আপনারা জানেন, বেশ কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে অ্যাটাক হলো। অ্যাটাকের পরে কেন্দ্রের মোদী সরকার অল পার্টি মিটিং ডেকেছিল। সেখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি উপস্থিত ছিলেন এবং তাদের পক্ষ থেকে বলেছিল দেশ এই হত্যার পরিবর্তে যা ব্যবস্থা নেবে আমরা কোন বিনা প্রশ্নে তাকে সমর্থন করব। তারপরে পাকিস্তানে গিয়ে অ্যাটাক করলো। তাহলে আজকের দিনে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডেকে বলতো যে এই বাংলার মানুষদেরকে যেভাবে নামের একার ওকার সে কেউ এসকে লেখে, SEKH কেউ লেখে, কেউ ব্যানার্জি লেখে, কেউ বন্দ্যোপাধ্যায় লেখে, কেউ চ্যাটার্জি লেখে, কেউ চট্টোপাধ্যায় লেখে, এই একটু ছোট্ট করে একটা স্পেলিং এর ভুলের জন্য, একটা ফুল স্টপ না থাকার জন্য তাদেরকে লাইনে দাঁড় করানো রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা পশ্চিমবাংলা সরকার, পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। এটাকে সামনে রেখে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। তাহলে পশ্চিমবাংলার কোনো দলের সাহস ছিল যে পশ্চিমবাংলার নাগরিকের বিপক্ষে গিয়ে যে প্রস্তাব নিয়ে এসছে তার বাইরে যাবে? কিন্তু মমতা ব্যানার্জি যেটা করেছে কি ভাবতে হবে, কেন করেনি? ক্ষতি হচ্ছে কাদের? ওই আব্দুল্লের আর মোল্লাদের আর কিছু দলিত আদিবাসী মানুষদের হচ্ছে। তো হবে ওই কোচা, যত গাড্ডায় ফেলে রাখবো তত ভালো হবে। কারণ আমার পাড়ার যদি 4 জনের অ্যাডজুডিকেশনে নাম না ওঠে আমরা সবাই চিন্তিত। আমার পাড়ায় এসে একজন পাড়ার মাথাতে বসে বলবে ওই দা দিদিকে নিয়ে আয়, দিদি সমাধান করবে। বুঝতে পারছেন কি বলছি? দিদিকে নিয়ে আয়, দিদি সমাধান করবে। তাহলে এখন কি দাদা আছে এখানে? এখন পশ্চিমবাংলায় কি দাদা চালাচ্ছে? দিদি চালাচ্ছে। তো তাহলে তিনি ক্ষমতায় থাকার পরেও যদি সমাধান না করতে পারে, আবার নতুন করে ক্ষমতায় আসলে তিনি সমাধান করবে, এটা ভাবা আপনাদের আমার ভুল হবে। বন্ধুগণ, একটু আপনাকে আমাকে ভাবতে হবে। আজকে পশ্চিমবাংলায় বিজেপির এই বাড়বাড়ন্ত কার জন্য? এই আপনার এই রৌদ্রে রোজা রেখে আমি বসেছিলাম, এই কথা বলছি, দূরে তাকাতে পারছি না, সূর্যটা এত কষ্ট হচ্ছে আমার। আপনারা তো আমার অনেক আগে থেকে রোদে বসে আছে, ভালোবেসে। তো কালকে যদি বলি আমি এখানে ধান চাষ করব, জান দেওয়ার জন্য এখানে তো আপনারা কারা কারা আছেন একটু হাত তুলুন তো, আমাদের জন্য জীবন দেবেন। এত মানুষ। ধর্মতলায় একটা নেতা, বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, ছাতা সরিয়ে নিয়েছিল। সে দেখতে চেয়েছিল বাকি কারা ছাতা সরায়, একজনে কিন্তু ছাতা সরায়নি। নেতারা প্রচুর কষ্ট পেয়েছিল। সবাই হাত না তুললেও হবে, 2-4 জন না। দেখ, আমার জন্য জীবন দেওয়ার জন্য এত মানুষ রেডি। আমি যদি কালকে বলি এখানে আমি ধান চাষ করব, কালকে কি পারবেন কি এখানে ধান চাষ করে দিতে? আজান হচ্ছে না?
আচ্ছা, এই মসজিদ হলে বলবে। তাহলে কালকে যদি আমি বলি এখানে ধান চাষ করবো, আপনারা পারবেন কি? তাহলে কি করতে হবে? এখানে পিচ টিচ যা আছে তুলে ফেলতে হবে। ধান চাষের জন্য যে অনুকূল মাটির প্রয়োজন হয় সেই মাটি ফেলতে হবে, নাগল দিতে হবে, চষতে হবে, বীজ বপন করতে হবে, গাছ বড় হবে, তারপরে ধান হবে। সময় সাপেক্ষ নয়? সময় লাগবে তো। পশ্চিমবাংলায় 1998 সালের আগে প্রচুরবার চেষ্টা করেছে বিজেপি, এই ব্রিগেডের ময়দানে সমাবেশ করব, বিভিন্ন জায়গায় বিজেপি প্রোগ্রাম করার চেষ্টা করেছিল। সেই সময় সরকার কিন্তু যখনই বীজ বপন করেছে স্প্রে মেশিন দিয়ে মেরেছিল। বিজেপি দেখা যেত না। বাপের বয়সী যারা আছেন 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু আছে আপনারা জানতেন? আপনারা জানতেন? কিন্তু ওই 1998 সালের আগে পর্যন্ত দেখলো বিজেপি যে পশ্চিমবাংলায় সে চাষ করতে পারবে না। সেই জন্য কংগ্রেস থেকে ভেঙে মমতা ব্যানার্জির হাতে দায়িত্ব তুলে দিল। তৃণমূল কংগ্রেস দলের নাম দিয়ে বিজেপি চাষ করতে লাগলো বকলমে। দেখুন আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস বাড়ছে, বিজেপি বাড়ছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো, বিজেপি খোলস থেকে বাইরে আসলো। তারপরে বিজেপিকে দেখা গেল তো ভাই। তাহলে বিজেপিকে লালন পালন পশ্চিমবাংলায় কে করেছে? টিএমসি করেছে। আমি আমার কথা বলছি না। বিজেপির এখন যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাহেব বললেন কি, লেবার রুমে আদানিজি আম্বানিজিরা না থাকলে, তাহলে এই অটল বিহারী বাজপেয়ীজিরা না থাকলে তৃণমূলের জন্ম হতো না। বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে। আর ওই তৃণমূল বিজেপিকে পশ্চিমবাংলা নিয়ে আসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। তাই আমি আপনাদের বলবো, যারা এখনো ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের দরকার, 5টা বছর কিন্তু পরীক্ষা হয়ে গেছে। সকাল বিকাল যেভাবে শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ঐক্যের বিরুদ্ধে যে কথা বলছে, এতক্ষণ শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, কিন্তু তাকে রাখেনি মমতা ব্যানার্জির পুলিশ। তো মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী, তাহলে কেন ধরে জেলের মধ্যে রাখেনি? এটা বুঝতে হবে। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখলে মুসলমানরা আর ভয় পাবে না, আর মুসলমানরা না ভয় পেলে মমতা ব্যানার্জির নাটকে আর কাজ হবে না, মমতা ব্যানার্জির থেকে ভোট বেরিয়ে চলে আসবে। সেই জন্য ওকে ছেড়ে রাখো। মুসলমানদের বিরুদ্ধে বাজে বাজে কথা বলতে থাকবে, মুসলমানদের ভয় দেখাবে, ভোটটা ভাগ করে নেবো আমরা। আচ্ছা বাপ, এখানে যারা আছেন অনেকে চাষবাস করেন তো? আচ্ছা, ঘাস, হ্যাঁ, চাষি এলাকায় নেই এখানে, তাহলে বেশি কি চলে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলছি, যেখানে পানি জমে সেখানে কি হয়? ঘাস হয় তো। পানি না জমলে হয় না। পানি আসার লাইনটা যদি বন্ধ করে দেওয়া হয়, ঘাস জমার প্রশ্ন আসে না। ঘাস জন্মালেই গরু ছাগলের উৎপাদ বাড়ে। ভুল বলছি বা? ঘাস জন্মালেই গরু ছাগলের উৎপাদ বাড়ে। পশ্চিম বাংলায় বিজেপির উৎপাদের লাইনটা হচ্ছে, সাপ্লাইয়ের লাইনটা হচ্ছে তৃণমূল। আপনার এলাকায় যদি মনে করেন ঘাস জন্মাতে দেব না, আগে পানি আসার লাইনটা কাটুন। যদি মনে করেন পশ্চিম বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত করতে হবে, সর্বপ্রথম তৃণমূলের এই পানি আসার লাইনটা বন্ধ করুন। 2011 আগে ফিরে যান আপনারা। 2011 সালের আগে দেখুন, পশ্চিম বাংলায় তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি গর্তের মধ্যে লুকিয়ে ছিল। 2026 আসছে, পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে হারান, বিজেপি আবার সেই গর্তের মধ্যে ঢুকে যাবে। সমস্যা হচ্ছে এখানে কে কাকে দিয়ে হারাবে। তলে তলে যদি সব রসুনের কোয়া এক হয়ে যায়, হবে কি করে ভাই? যতটুকু বোঝার একটু বুঝে নিতে হবে। বেশি খুলে বললে আবার গায়ে লেগে যাবে। আমার আগে একটুখানি টাচ দিয়েছে। রসুনের কোয়া বুঝতে পেরেছেন? সব বেটাই দেখছে তো মুসলমানদেরকে জব্দ করবে। থাক, তাহলে জব্দ হোক। তথাকথিত যারা ধর্মনিরপেক্ষতার ভান করে, মহব্বতের দোকান খুলে দিয়ে একদম হই
হ্যালো, আমার শরীরটা আজকে একটু খারাপ আছে, ডাক্তার সাহেব মানা করেছে একটু চিৎকার চেঁচামেচি করতে। স্পেশালি আজকে বলেছে ডাক্তার সাহেব চিৎকার করবেন না আপনি, কিন্তু আমি করে ফেলছি। যাক, মহব্বতের দোকান ভোটের আগে অনেক জায়গায় খোলে। পশ্চিমবাংলার সুজাপুরের প্রায় 1,34,000 মানুষ আতঙ্কে আছে। মহব্বতের দোকানের মালিক একটা টুইট পর্যন্ত করেনি। একটু বুঝে নেবেন ভাই, একটু তো রেসপেক্ট করি, ওই জন্য নামটা নিতে পারছি না। কি বলছি বুঝতে পেরেছেন? একটা টুইট পর্যন্ত করা দরকার। বিজেপি পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ইলেকশন কমিশনকে সামনে রেখে, এসআইআরকে সামনে রেখে যেভাবে হয়রানি করছে, এটা চরম অন্যায়। এতটুকু কথা বলে একটা তো টুইট করা যায় নাকি? সর্বভারতীয় নেতা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অনেক ফলো করি, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে, পিটিএ মেরে দিচ্ছে। এই দিল্লিতে হোলিকে কেন্দ্র করে কিভাবে ভাঙচুর করলো, খুন হতে হলো, তখন মহব্বতের দোকানের মালিক যিনি বা অনার পৌঁছাতে দেখেনি, কিন্তু ভোট এসে গেলে লাভ মেরে নাই পুকুরো নেমে পড়ে। ভালো কথা। বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে, এই জায়গা থেকে আমরা একটাই পন্থা, জনগণ। এই যে অ্যাডজুডিকেশন রেখে ভোট হবে না সমাধান করে ভোট হবে, আমাদের স্লোগান একটাই, পরে নির্বাচন। কিন্তু আমাদের রাজনৈতিক দলটা ছোট্ট দল, আমরা 60 জায়গায় 70 জায়গায় নির্বাচন হয়তো বয়কট করতে পারবো, তাই না? পশ্চিমবাংলার প্রধান রাজনৈতিক দলটা এই মুহূর্তে কে? সিটের পরিপ্রেক্ষিতে টিএমসি। মমতা ব্যানার্জি 5 দিনের ধর্নার নাটক করলেন। আমি এই জন্যই নাটকটা বলছি, মমতা ব্যানার্জি তার গদিটাকে সিকিউর করার জন্য ধর্নায় বসেছিল, আপনার অ্যাডজুডিকেশন তোলার জন্য নয়। তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তাহলে মমতা ব্যানার্জির দলের কারো নেতা মুখে একবারও আমি শুনতে পেলাম না এখন পর্যন্ত। আমি যদি ওভারলুক করি আপনারা বলবেন আমাকে, না ভাইজান অমুক নেতাটা বলেছিল যে আগে সমাধান পরে নির্বাচন। কারো মুখে আপনারা শুনেছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সুজাপুর থেকে আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির কাছে, আমি আহ্বান করছি যে আপনি ভোট বয়কটের ডাক দেবেন প্রয়োজনে। পশ্চিমবাংলার মানুষের আপনি এখন লিডার, অভিভাবিকা। আজকের দিনও আপনি আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী, নওশাদ সিদ্দিকীর মুখ্যমন্ত্রী। সুজাপুরের এই 52.49% মানুষ যারা অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে, তারাও আপনি মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন আছে এবং যাদেরকে অন্যায়ভাবে ডিলিট করেছে, যারা বৈধ ভোটে অবৈধভাবে তাদেরকে ঘোষণা করার চেষ্টা চলছে, বৈধগুলোকেও প্রত্যেকের আপনি অভিভাবিকা। সেই অভিভাবিকা হিসাবে আপনি কল দেন পশ্চিমবাংলার মানুষের কাছে, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশনের বিষয়টি স্বচ্ছ ভোটার লিস্টের নামে যে হয়রানি হচ্ছে, এই হয়রানি যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে, আমরা কেউ ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। এই বার্তা যদি মমতা ব্যানার্জি দেয়, মমতা ব্যানার্জির পাশে কোন রাজনৈতিক দল থাকলো আর না থাকলো দেখার দরকার নাই। আমরা মূল্যবোধের রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি, ঐক্যের জন্য রাজনীতি করি, ভোটারদের সার্বিক সুরক্ষার জন্য রাজনীতি করি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মমতা ব্যানার্জি এই ডাকে তার পাশে থাকবে, নওশাদ সিদ্দিকীও তার পাশে থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জি একটা ডাক দেবে। কি ডাকটা? যতক্ষণ না পর্যন্ত 60 লাখ এই ভোটারদের সমাধান হচ্ছে, আমরা কেউ ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। মমতা ব্যানার্জি ডাক দেবে। ও ডাকে হয়তো অনেকে ছাড়া নাও দিতে পারে, কিন্তু আমরা কি বলছি? আমি আপনার ভোটার, আপনি অ্যাডজুডিকেশনের আন্ডারে আছেন, আপনি আমাকে ভোট দেবেন না দেবেন আমার দেখার দরকার নেই। আপনার জন্য মমতা ব্যানার্জির পাশে নওশাদ সিদ্দিকী আইএসএফ দাঁড়াবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। অ্যাকচুয়াল কে চাইছে কি চাইছে না, তাহলে দেখা যাক মমতা ব্যানার্জির দলের স্ট্যান্ড কি হয়। আমার তো বিশ্বাস হচ্ছে না যে উনি ভোট বয়কট করবেন। যদি মমতা ব্যানার্জি ভোট বয়কটের ডাক দেয়, স্বাভাবিকভাবে কংগ্রেস সিপিএম তো দিতেই বাধ্য। তাহলে বিজেপি ছাড়া সবাই ভোট বয়কটের হবে। তখন সুপ্রিম কোর্ট কি করবে? মামলা চলছে, তাহলে সুপ্রিম কোর্টে তো নড়ে চড়ে একটু বসবে কি বসবে না ভাই? কিন্তু মমতা ব্যানার্জির মুখে আর ওই কোনো কথা আছে দেখেছেন? কোনো কথা আছে? আজ থেকে 1 মাস আগে চলে যান, আমার অ্যাডমিনকে দিয়ে আমার ফেসবুকে পোস্ট করানো আছে, স্ক্রল করুন, পেয়ে যাবেন প্রিভিয়াস পোস্টগুলো।
এরকম বলেছিলাম আমি, দুটো কথা মিলিয়ে নেবেন। ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর খাবে, মিলিয়ে নেবেন। আর 2021-এ নির্বাচনী বৈতরণী পার করেছিল এনআরসি সিএ দিয়ে, 2026-এ নির্বাচনী বৈতরণী পার করবে এসআইআর দিয়ে। আমি আজ থেকে 1 মাস আগে বলেছিলাম, আমি এটা জাস্ট অভিজ্ঞতার ভিত্তিতে বলেছিলাম, অন্য কোনো শক্তি দিয়ে আমি বলিনি, অত আমার পাওয়ার নেই ভাই, আছে অনেক মানুষের আছে সেই পাওয়ার, আমার নাই, কিন্তু আমি বলেছিলাম কারণ এর যেভাবে ট্রেন্ডিংয়ে ছিল এই বিষয়টি, তা আমাদের ভাবতে হবে। এখন আপনাদের কাছে কি অপশান, কি এখন অপশান কি আপনাদের বলুন, আপনারা কি করবেন এখন? অপশান কি বলেন, আপনারা কি করবেন? নওশাদ সিদ্দিকী কত লড়াই করবে একা? এখন আপনাদের কাছে কি অপশন আছে? আপনাদের কাছে অপশন কি বলুন? নওশাদ সিদ্দিকী লড়াই করবে? আপনি আমাদেরকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সংযুক্ত মোর্চার বিধায়কগুলোকে জিতিয়েছিলেন আপনারা, বলুন আপনারা সংযুক্ত মোর্চার বিধায়কগুলোকে জিতিয়েছিলেন? একটা জিতিয়েছেন, সারা রাজ্যের মানুষ এখন ক্ষমতা তুলে দিয়েছিলেন মমতা ব্যানার্জির হাতে, হাত পা বেঁধে এখন জবাই করার লাইনে চলে গেছে। তাই আমি আপনাদের বলবো, আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে, কালকে যে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যদি না সমস্যার সম্মুখীন করাতে চান, তাহলে আপনাদের কাজ হবে এইটাকে পার করা ঠান্ডা মাথায়, স্টেপ বাই স্টেপ পার হতে হবে, আইনি লড়াই করতে হবে। এখন হাত পা বেঁধে দিয়েছে। আর কলকাতায় খুব শিগগিরই, শুধু আইএসএফ নয়, আমি আগেও বলেছি আজকেও বলছি, পার্টির ঝান্ডাটা পার্টি অফিসে তুলে রেখে মানুষের স্বার্থে জাতীয় পতাকা ধরে কলকাতার রাজপথে আগামী দিনে আমরা যাব। আমরা ওখানে গিয়ে বসে থাকবো যতক্ষণ না সমস্যার সমাধানের আশ্বাস তো পাচ্ছি, আমরা ওখান থেকে উঠবো না। তা প্রস্তুত হবে তো নাকি, যাবেন তো নাকি আপনারা? যারা মনে করছেন অ্যাডজুডিকেশনের আন্ডারে আপনারা নয়, এটা আপনারা, ওটা আমাদের সমস্যা নয়, এটা কিন্তু ভুল হবে আপনারকে। আজকে আপনার ভাইকে অ্যাডজুডিকেশনের সমস্যায় ফেলেছে, আপনাকে ছেড়ে রেখেছে। আপনি আজকে আপনার ভাইয়ের ওপরে যদি, ভাইয়ের জন্য যদি না কথা বলেন, আগামী দিনে কিন্তু আপনাকে অন্য কোনো সমস্যায় ফেলবে। আপনার ওই ভাই কিন্তু তখন আপনার পাশে দাঁড়াবে না। তাই এটা ভোটারদের সেন্টিমেন্ট, ভোটারদের অধিকার, নাগরিকের অধিকার, ভোটার ভোট দেওয়ার অধিকার যে কেড়ে নিতে চাইছে। আমার এক ভাই অসুবিধায় পড়েছে, অন্য ভাই বাড়িতে বসে থাকতে পারবো না। আমরা একসাথে পথে নামবো, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আগামী দিনে কলকাতার রাজপথে সমস্ত সংগঠন, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন মিলে খুব তাড়াতাড়ি ডাক দিতে চলেছে। আপনারা জানতে পারবেন, সেখানে আমাদেরকে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথে স্তব্ধ করে দিতে হবে, ওখানে বসতে হবে। মুখ্যমন্ত্রী সহ যারা আছেন দায়িত্বশীলেরা, যতক্ষণ না পর্যন্ত এটা ডিক্লিয়ার দিচ্ছে আগে সমস্যা সমাধান হবে, পরে নির্বাচন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। প্রয়োজনে শুকনো খাবার, পানির বোতল সাথে করে নিয়ে যাব, ওখানেই আমরা বসে থাকবো। আর সেখানে শুধু আইএসএফ ডাকবে না, পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে যাব, জাতীয় পতাকা নিয়ে যাব। একটা সমাধানের জায়গা। দ্বিতীয়টা কি? আগামী দিনে এটা থেকে উতরে গেলেন, চলেন এটা থেকে লড়াই করে উতরে গেলেন, কালকে তো আবার সমস্যা আসবে, আবার তো সমস্যা আসবে। কি হবে? সবটাই কন্ট্রোল করছে পলিটিক্স। আপনার এই মসজিদের মাইকে আজান হবে কি হবে না, এটাও কন্ট্রোল করছে পলিটিক্স। আপনি রমজান মাসে ফলটা যেটা কিনছেন 200 টাকা 250 টাকা আপেলের কিলোটা দাম কমবে কি আরো বাড়বে, কন্ট্রোল করছে পলিটিক্স। আচ্ছা কত বাজে এখন, কত বাজে? আচ্ছা 1-2 মিনিটে শেষ করে দেবো। সবটাই কন্ট্রোল করছে পলিটিক্স, আর আপনারা পলিটিক্সটাকে ছেড়ে সবটাই কন্ট্রোল করতে চান। আর সব থেকে বেশি মসজিদ কমিটিতে কে থাকবে, ওতে গুতোগুতি বেশি করে। আর ইমামের ওপরে চাপ, ইমাম ফজর বেলা একটু উঠতে দেরি হয়ে গেছে, ওরে বাবা 3,500 টাকা মাইনে দিয়ে যেন মাথা খেয়ে ফেলেছেন ওনার। হ্যাঁ, আর নেতা 3 ঘন্টা পরে আসবে, নেতার জন্য দাঁত কেলিয়ে বসে থাকবে। ইমামেরও তো 5 মিনিট লেট হয়ে গেছে, ও তো মানুষ। সুরা তারাবি পড়ছি, খতম তারাবি পড়ছি, আমরা তো শুধু শুনছি ইমাম কোথায় শেষ করলো, কোন রুকুতে শেষ করলো, কত পৃষ্ঠায় শেষ করলো। ওকে তারপর থেকে আবার শুরু করতে পারে, নাহলে অন্য হাফেজ সাহেব দাঁড়িয়ে আছে পিছন থেকে আবার দেবে, ওকে নক করবে। সব যেন ইমামের ওপরে আর মসজিদ কেন্দ্রিক। একটু বেরিয়ে আসেন না,
ইবাদতের জায়গাটা নিরপেক্ষ রাখুন না। কে বুকে হাত বাঁধছে, কে নেমে নিচে হাত বাঁধছে, যাকে বাঁধছে করুন। যে বুকে নেমে ওপরে হাত বেঁধেছে তার হাত ধরে নামাতে হবে না, আর যে নামিয়ে নিচে বাঁধছে তার হাত ধরে তুলতে হবে না পরে। ভাই কি বলছি বুঝতে পারছেন? আমার কথা খারাপভাবে কেউ নেবেন না ভাই। ও মুফতি সাহেবরা বুঝবে, আমরা সাধারণ মানুষ ওই লড়াই যাব না। এই অ্যাডজুডিকেশনে 52.49% মানুষের নাম বাদ পড়ে হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনে আছে। দেখে দেখে করেছে নাকি? বুকে হাত বাঁধা কজন আছে, নাবির নিচে কতজন আছে, ফুরফুরা আলা কতজন আছে, তাবলিগ জামাতের কতজন আছে, আবার ওই কাছুয়া শরীফ আছে ওখানের কজন আছে, আহলে হাদিস কতজনের আছে, লাবাজাহাবি কতজনের আছে দেখেছে নাকি? দেখেছে মোহাম্মদ, দেখেছে নওয়াজ সিদ্দিকী, দেখেছে মোল্লা, দেখেছে ইসলাম, দেখবেন চালিয়ে। তাই সময় এসেছে এই মাসালাগত সমস্যা ইমাম হযরত উলামারা বুঝে নেবে। আপনি আমি নিরপেক্ষ মানুষ, দলিত আদিবাসী হিন্দু মুসলিম পিছড়ে বর্গের মানুষকে এক হতে হবে। আমার অধিকারের জন্য আমাদেরকে এক থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। আগামী দিনে সুজাপুর থেকে আমার বিধায়ক পাঠাতে হবে, যে সুজাপুরের দিকে চোখ তুলে তাকাবার কেউ সাহস দেখাতে পারবে না। পেটে পেটিয়েছিল, ভাঙড় থেকে পাঠিয়েছিল, সেই জন্য মাত্র 131 জনের নাম কাটা গেছে, তার মধ্যে 2-4 জন ভ্যালিড, সেগুলোকে আমরা আমার কোর্টে নিয়ে যাচ্ছি। 11,500-এর বেশি উঠতে পারেনি, জানেন নওশাদ সিদ্দিকী আছে। আর আপনি এমন পাঠিয়েছেন, আপনার হয়ে দুটো কথা বলারও সাহস দেখাতে পারছে না। মমতা ব্যানার্জি বারণ করে রেখেছে, কথা বলবি না, ওদের ভয় দেখাতে হবে। সুজাপুরের যে ভোটারগুলোকে আছে আবার নিতে হবে আমাকে, ওই যে ক্লিয়ার হয়ে যায় তার ভোট দেবে না। বুঝতে পারছেন কি বলছি? তাই আপনাদের বলি, টাইম স্বল্প, এতটুকু একটা ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের। আজকে আমি রাজনীতির বেশি কথা বলবো না ভেবেছিলাম। আমরা সুজাপুর থেকে 2026-এ প্রার্থী দিচ্ছি। রাজি আছেন? আপনারা গ্রহণ করবেন? আমরা দেওয়ার ইচ্ছুক আছি। যারা গ্রহণ করতে চাইছেন একটা হাত তুলে দেখান তো। আপনারা গ্রহণ করতে চাইছেন তো? আমাদের সাথে তাও বলে রাখি, কংগ্রেস যেহেতু আলাদাভাবে লড়াই করবে, কিছু করার নেই। আমি চেষ্টা করেছিলাম বিজেপি তৃণমূলের মধ্যে বিরুদ্ধে, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট হোক, কিন্তু দুর্ভাগ্য কংগ্রেস আগে থেকেই বেরিয়ে চলে গেছে। কি ইকুয়েশন আছে না আছে বলতে পারবো না আমি, কিন্তু যতটুকু কানে খবর পাচ্ছি, তলে তলে ইন্ডিয়া জোট ওপরে আছে দিল্লিতে, পশ্চিমবাংলাতেও তলে তলে কোনো একটা জোট হচ্ছে ফর আপকামিং জেনারেল ইলেকশন অফ 2029-এর জন্য। 2029 সালে লোকসভা নির্বাচনের জন্য তলে তলে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা তার করতে পারে। এখন তাহলে মেন স্ট্রিম যারা আছেন, লেফট ফ্রন্ট, আর অনেক দল আছে, প্রত্যেককে আমি সম্মান দিই। লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছে, সিট নিয়ে এখনো তারা ডিসিশন নিতে পারেনি। এটা আমাদের দুর্ভাগ্য নয়, জনগণের আমি মনে করবো দুর্ভাগ্য হচ্ছে যত লেট হবে। তারপরেও বলছি, চেষ্টা করছি লেফটের সাথে জোট করে হবে, হোক আর নাই হোক, এতটুকু বলে যাচ্ছি। মোতাবাক সুজাপুর খামচিহ্ন প্রার্থী দিচ্ছে, এখানে খামচিহ্ন নাকি হই অনেকে করছে, ওসব পাত্তা দেওয়ার দরকার নেই। শুধু বলে দেবেন আইএসএফ পার্টির চেয়ারম্যানের নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, আর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী। ধন্যবাদ।